হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি। তো ক্লাসটা খুবই মজাদার হতে চলেছে, সবাই একটু আগুনের মতো ক্লাসটা একটু ছড়িয়ে দাও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো, তো সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটা, কারণ এই চ্যানেলে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কিছু পাবে, জব থেকে শুরু করে সাজেশন পর্যন্ত। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार। তো দেখো, আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ক্লাস হতে চলেছে। তো যারা প্রথম দিন থেকে ক্লাসগুলো করবে তারাকে বলবো খুবই মন দিয়ে ক্লাসগুলো করো। আর যারা পরে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভিডিওগুলো পুরো দেখো, ঠিক আছে? পুরো দেখলে তোমরা পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যেই ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে আমাদের ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যালের রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের প্রথম চ্যাপ্টার ইউনিট ওয়ানটা, ঠিক আছে? তো দেখো, ইউনিট ওয়ানে আমরাকে কী কী পড়তে হবে প্রথমে আমরা সেগুলো দেখে নেব, ঠিক আছে? তো দেখো, ইউনিট ওয়ানে প্রথমে আমাদেরকে পড়তে হবে ক্লাসিফিকেশন অফ এনার্জি রিসোর্সেস। সেকেন্ডে আমাদের পড়তে হবে সিগনিফিকেন্স অফ নন কনভেনশনাল এনার্জি। তৃতীয় নম্বরে আমাদেরকে পড়তে হবে সেলেন্ট ফিচার অফ নন কনভেনশনাল সোর্সেস অ্যান্ড দেয়ার অ্যাভেলেবিলিটি ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই মোটামুটি আমরাকে তিনটা পয়েন্ট তোমরাকে কভার করতে হবে ইউনিট ওয়ানের মধ্যে, ঠিক আছে? তো ইউনিট ওয়ানের মধ্যে তিনটে পয়েন্ট তোমাদের কভার করলে তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এটা নিয়েই আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনভেনশনাল এনার্জি, ঠিক আছে? কনভেনশনাল এনার্জি কি, আমরা কোনগুলোকে কনভেনশনাল এনার্জি বলবো সেটা আমরা প্রথমে দেখে নেব, ঠিক আছে? তো দেখো, এনার্জি রিসোর্সেস হুইচ আর বিং ট্রেডিশনালি ইউজ ফর মেনি ডিকেডস অ্যান্ড ওয়্যার ইন কমন ইউজ অ্যারাউন্ড দ্য ওয়েল ক্রাইসিস অফ 1973 আর কল্ড কনভেনশনাল এনার্জি রিসোর্সেস। মানে যেই এনার্জি রিসোর্সেসগুলো আমরা ট্রেডিশনালি ইউজ করছি অনেক বছর ধরে এবং কমনলি ইউজ হতো 1973-এর অয়েল ক্রাইসিসের সময়কালীন বা তার আগে পর্যন্ত, ঠিক আছে? সেই সব এনার্জি রিসোর্সেসগুলোকে আমরা কনভেনশনাল এনার্জি রিসোর্সের বলি, ঠিক আছে? তো দেখো, এগুলোর উদাহরণ হবে আমাদের ফসিল ফুয়েল, ঠিক আছে? একটা হবে ফসিল ফুয়েল, সেকেন্ড হবে নিউক্লিয়ার, তৃতীয় হবে হাইড্রো, ঠিক আছে? তো এইগুলো হয়ে গেল কনভেনশনাল এনার্জির উদাহরণ, ঠিক আছে? আশা করছি তোমরা এই পয়েন্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলা আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সেকেন্ডে দেখো আছে নন কনভেনশনাল এনার্জি রিসোর্সেস, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের পুরো সাবজেক্ট যেটা আছে আমাদের রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট, তো সেটাই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, নন কনভেনশনাল এনার্জি রিসোর্সেস, ঠিক আছে? তো দেখো, এটার ব্যাপারে আমরা জেনে নিই। এনার্জি রিসোর্সেস হুইচ আর কনসিডার্ড ফর লার্জ স্কেল ইউজ আফটার দ্য অয়েল ক্রাইসিস অফ 1973 আর কল্ড নন কনভেনশনাল এনার্জি। মানে এখানে বলতে চেয়েছে যেই সকল এনার্জি রিসোর্সেস আমরা লার্জ স্কেলে ইউজ করি অয়েল ক্রাইসিস 1973-র পরে, মানে আমরা আগেও এগুলোকে ইউজ করতাম কিন্তু লার্জ স্কেলে আমরা ইউজ করা শুরু করি অয়েল ক্রাইসিস 1973-র পর থেকে, ঠিক আছে? এগুলির উদাহরণ দেখো আমাদের কী কী দেওয়া আছে। এগুলির উদাহরণ হবে সোলার, উইন্ড, বায়োমাস, ঠিক আছে? আশা করছি দুটো পয়েন্ট তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের এই পুরো সাবজেক্টটার ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখো, এবার আমরা ক্লাসিফিকেশন করব এনার্জি রিসোর্সের, ঠিক আছে? এনার্জি রিসোর্সের এবার আমরা ক্লাসিফিকেশন করব, সেগুলো আমরা অনেক কিছুর ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এমন নয় যে শুধুমাত্র দুটো কি তিনটেই ক্লাসিফিকেশন হবে, অনেক জিনিসের ওপর ডিপেন্ড করে এনার্জি রিসোর্সের আমরা ক্লাসিফিকেশন করে থাকি, ঠিক আছে? তো সেইগুলির মধ্যেই একটি হলো বেসড অন ইউজিবিলিটি অফ এনার্জি, ঠিক আছে? ইউজিবিলিটি অফ এনার্জির ওপর বেস করে আমরা এনার্জি রিসোর্সকে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে? কী কী আমরা প্রথমে একবার দেখে নিই। সেটা প্রথমে হচ্ছে আমাদের প্রাইমারি রিসোর্সেস, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট রিসোর্সেস, থার্ড হচ্ছে সেকেন্ডারি রিসোর্সেস, ঠিক আছে? তো আমরা এই মোটামুটি তিন ভাগে আমরা ভাগ করে থাকি বেসড অন ইউজিবিলিটি অফ এনার্জি, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে আমরা প্রথম পয়েন্টের দিকে দেখছি, ঠিক
ঠিক আছে, প্রথম পয়েন্টে আমরা কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। ঠিক আছে, তো আরও আমি আরেকবার রিপিট করছি, যারা এখন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, কারণ সমস্ত পিডিএফ এমনকি এই সাবজেক্টটার এই প্রথম ইউনিটটা আমি আজকে দেখালাম, মানে বুঝিয়ে দিলাম, এটারও এই যে পিডিএফটা আছে এটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা এখনও জয়েন করোনি অবশ্যই জয়েন করে নিও এবং তোমাদের কলেজের গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখো প্রাইমারি রিসোর্সেসে আমরা কি বুঝবো, প্রাইমারি রিসোর্সেস বলতে দিস আর রিসোর্সেস এমবয়েডেড ইন নেচার প্রায়র টু আন্ডারগোয়িং এনি হিউম্যান মেড কনভেনশনাল অর ট্রান্সফরমেশন। ঠিক আছে, এক্সাম্পল অফ প্রাইমারি এনার্জি রিসোর্সেস আর কোল, ক্রুড অয়েল, সানলাইট, উইন্ড, এইসব। ঠিক আছে, তো দেখো এটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটাই অনেকের ডাউট হয় প্রাইমারি রিসোর্সের। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, দিস আর রিসোর্সেস এমবয়েডেড ইন নেচার, মানে এই রিসোর্সেসগুলি নেচারের মধ্যে আগে থেকেই লোকানো থাকে। ঠিক আছে, এ অ্যাকচুয়ালি এটা বাংলা মিনিং। ঠিক আছে, মানে এই রিসোর্সেসগুলো আমরা নেচার থেকেই আগে পাই। ঠিক আছে, আর কোথাও থেকেও পাবো না, শুধুমাত্র নেচার থেকেই পাবো। ঠিক আছে, আর দেখো এখানে আছে এক্সাম্পল অফ প্রাইমারি এনার্জি রিসোর্সের কোল, ক্রুড অয়েল, সানলাইট, মানে বুঝতেই পারছো কোল আমরা শুধুমাত্র নেচার থেকেই পাবো, আলাদাভাবে আমরা কোল কোনোদিনও তৈরি করতে পারবো না। ক্রুড অয়েল সেম জিনিস, সানলাইটও আমরা নেচার থেকেই পাই, আমরা আলাদাভাবে সানলাইট দিয়ে এনার্জি রিসোর্স তৈরি করতে পারবো না। ঠিক আছে, নেক্সট আমরা পয়েন্টটার দিকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, ইন্টারমিডিয়েট রিসোর্সেস। ঠিক আছে, ইন্টারমিডিয়েট রিসোর্সেস দেখো কি বলেছে, দেয়ার আর obtained from primary energy by one or more step from transformation and are used as a vehicle of energy। ঠিক আছে, তো দেখো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ঠিক আছে, এই দেখো এইসব রিসোর্সেসগুলো যেটা আমাদের ইন্টারমিডিয়েট রিসোর্সেস আছে, এইটা আমরা প্রাইমারি এনার্জি থেকেই পাই। ঠিক আছে, কিন্তু প্রাইমারি এনার্জি থেকে আমরা কীভাবে পাই সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা এক স্টেপ বা দু স্টেপ এটাকে ট্রান্সফরমেশন করি। যে এনার্জিটা আমাদের প্রাইমারিতে থাকে, যেমন ধরে নাও কোল ছিল আমাদের প্রাইমারিতে, সেটাকে আমরা এক স্টেপ ট্রান্সফরমেশন করি, তারপরে যে এনার্জিটা পাই সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট রিসোর্সেস। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারো সেকেন্ড পয়েন্টটা। থার্ড পয়েন্ট দেখো, থার্ড পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, সেকেন্ডারি রিসোর্সেস। এটা দেখো কি বলেছে, দ্য ফর্ম অফ এনার্জি হুইচ ইজ ফাইনালি সাপ্লাইড টু এ কনজিউমার ফর ইউটিলাইজেশন ইজ নোন অ্যাজ সেকেন্ডারি অর ইউজেবল এনার্জি। ঠিক আছে, তো দেখো এটা কি বলেছে, দ্য ফর্ম অফ এনার্জি, মানে এনার্জির যেই ফর্মটা, হুইচ ইজ ফাইনালি সাপ্লাইড টু এ কনজিউমার, একদম এন্ড কনজিউমারকে যে জিনিসটা আমরা সাপ্লাই দিলাম, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলি সেকেন্ডারি অর ইউজেবল এনার্জি, যেটা একটা কনজিউমার ডাইরেক্ট ইউজ করতে পারছে। যেমন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ডাইরেক্ট ইউজ করতে পারছি। ঠিক আছে, দেখো এই একটা জিনিস খুবই একটা ইম্পর্টেন্ট, এখানে দেখো দেওয়া আছে, সাম ফর্ম অফ এনার্জি মে বি ক্যাটাগরাইজ বোথ ইন ইন্টারমিডিয়েট অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি রিসোর্সেস। কিছু আমাদের এনার্জি রিসোর্সেস আছে যেটা আমাদের ইন্টারমিডিয়েট রিসোর্সের মধ্যেও পড়ে, আবার সেকেন্ডারি রিসোর্সের মধ্যেও পড়ে, যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, আশা করছি তোমরা এই বেসড অন ইউজিবিলিটির ওপর যেই তিনটে পয়েন্ট আমরা ভাগ করেছি, ক্লাসিফিকেশন করেছি, সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা সেকেন্ড যেই বেস করে যেটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন করা আছে সেটার দিকে এগিয়ে যাওয়া যাক। ঠিক আছে, তো দেখো সেকেন্ডে আমাদের যেটা আছে সেটা আছে বেসড অন ট্র্যাডিশনাল ইউজ। ঠিক আছে, ট্র্যাডিশনাল ইউজের ওপর বেস করে আমরা ভাগে ভাগ করতে পারি। এটা আমি আগেও বলেছি, আবার আমি আরেকবার রিপিট করে দেবো। এটা আমি ভিডিও শুরুতে একবার বলে দিয়েছি, তোমরা আরেকবার এটা রিপিট করে দেখে নাও। ঠিক আছে, তো দেখো ট্রেডিশনাল ইউজের উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কনভেনশনাল এনার্জি, একটা হচ্ছে নন কনভেনশনাল এনার্জি, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। আরেকবার আমি ভালো করে শর্টে বুঝিয়ে দিচ্ছি, কনভেনশনাল এনার্জিটা আমরা কোনটা বলি, দিস এনার্জি রিসোর্সেস হুইচ আর ট্র্যাডিশনালি ইউজড ফর মেনি ডেকেডস অ্যান্ড ওয়্যার ইন কমন ইউজ অ্যারাউন্ড দ্য ওয়েল ক্রাইসিস অফ 1973 আর কল্ড কনভেনশনাল এনার্জি। অয়েল ক্রাইসিস 1970-র সময়কালীন যেসব আমাদের এনার্জি রিসোর্সেসগুলো কমনলি বেশি পরিমাণে ইউজ করা হতো সেগুলোই হলো আমাদের কনভেনশনাল এনার্জি। আর নন কনভেনশনাল এনার্জি সেইগুলো যেগুলো হচ্ছে আমাদের লার্জ স্কেলে
আফটার অয়েল ক্রাইসিস অফ 1973 অয়েল ক্রাইসিসের পরে লার্জ স্কেলে যেসব রিসোর্সেসগুলোকে আমরা ইউজ করতে শুরু করি সেগুলোকে আমরা বলবো নন কনভেনশিয়াল এনার্জি রিসোর্সেস, যেমন সোলার, উইন্ড, বায়োমাস, ঠিক আছে। তো এটা আমি আরেকবার রিপিট করে দিলাম, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, কমেন্ট বক্সটা খোলা আছে, অবশ্যই তোমরা ভালোভাবে সেটা সদ্ব্যবহার করবে, ঠিক আছে। দেখো নেক্সটে দেখো আছে বেসড অন লং টার্ম অ্যাভেলেবিলিটি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের একটা পয়েন্ট ক্লাসিফিকেশান, এটা এক্সামে দেয় অনেক সময়, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো অবশ্যই একটু ভালো করে নোট ডাউন করে নাও খাতাতে, সব থেকে বেস্ট হবে। এখন থেকে তোমরা খাতাতে নোট যদি করো, বানাতে শুরু করো, তাহলে তোমাদের পড়াটা আরও ভালো হবে, ঠিক আছে। দেখো এখানে দেখো আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নন রিনিউয়েবল আর একটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্সেস, ঠিক আছে। নন রিনিউয়েবলের মধ্যে দেখো কোনগুলো পড়ছে, হুইচ রিসোর্সেস আর ফিনাইট অ্যান্ড ডু নট গেট রিপ্লেসেন্ট আফটার দেয়ার কনজামশন আর কল্ড রিনিউয়েবল রিসোর্সেস, ঠিক আছে। তো দেখো এটা কি বলেছে, আমি ভালো করে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। সেই সব এনার্জি, যেই সব এনার্জি আমরা ইউজ করার পর, কনজামশন করার পর, মানে ইউজ করার পর আমরা সেটা আরও ফিরে পাই না, ঠিক আছে, সেটাকে আমরা বলি আর নন রিনিউয়েবল। আর এখানে দেখো আরেকটা ভাষা ইউজ করছে ফিনাইট। ফিনাইট মানে কি, যেটা আমরা মানে গণনা করতে পারি, মানে একটা স্পেসিফিক নাম্বারে থাকবে, ঠিক আছে, তার সেটা একটা টাইমে শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। যেমন আমাদের কি ফসিল ফুয়েল আমাদের যেদিন ইচ্ছা শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে, এর কোনো গ্যারেন্টি নাই। কয়লা আমাদের যেদিন ইচ্ছা শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখো তারপরে আছে রিনিউয়েবল রিসোর্সেস, ঠিক আছে। রিনিউয়েবল রিসোর্সেস, এটা দেখো কি বলেছে আমরা দেখে নিচ্ছি। হুইচ আর রিনিউড বাই নেচার এগেন অ্যান্ড এগেন অ্যান্ড দেয়ার সাপ্লাই ইজ নট অ্যাফেক্টেড বাই দ্য রেট অফ কনজামশন আর রিনিউয়েবল রিসোর্সেস, ঠিক আছে। তো দেখো প্রথমে দেখো যেটা বলেছে হুইচ আর রিনিউড বাই নেচার এগেন অ্যান্ড এগেন, যেটা হচ্ছে আমাদের প্রকৃতির দ্বারা যেই জিনিসটা বারে বারে ফিরে আসে, ঠিক আছে, সেই সব শক্তি, সেই সব রিসোর্সেস। আর দেখো সেকেন্ড পয়েন্টটা কি বলেছে, যেই সব জিনিস অ্যাফেক্টেড হয় না, আমরা যে সেটা যতই ইউজ করছি সেটা ইউজের ওপর ওই জিনিসটা রিসোর্সের পরিমাণ কমা বা বাড়া কোনোদিনও নির্ভর করে না, ঠিক আছে। ওই জন্য এই ভাষাটা এখানে ইউজ করেছে, অ্যান্ড দেয়ার সাপ্লাই ইজ নট এফেক্টেড বাই দ্য রেট অফ কনজামশন আর রিনিউয়েবল রিসোর্সেস, ঠিক আছে। এখানে দেখো উদাহরণ কি হবে, সেম হবে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর ভিডিওটা বানাতে অনেকটা টাইম লাগছে, আর সব কিছুই একটু সময় সাপেক্ষ। যাই হোক তোমাদের জন্য বানাচ্ছি, আমি আগেই কথা দিয়েছি তোমাদেরকে অনেকগুলো আমরা ফ্রিতে মানে ম্যাক্সিমাম তো ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটা আমার পক্ষে সম্ভব, ঠিক আছে। দেখো নেক্সট আমরা যে ভাগটা করব সেটা হচ্ছে বেসড অন অরিজিন, ঠিক আছে। অরিজিনের উপর বেস করে আমরা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো অনেকগুলো আমি ভাগে ভাগ করেছি, তার মধ্যে প্রথম থেকে আমি একবার করে বলে দিচ্ছি, ঠিক আছে। ফসিল ফুয়েল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, হাইড্রো এনার্জি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি, জিওথার্মাল এনার্জি, টাইডাল এনার্জি, ওশিয়ান থার্মাল এনার্জি, ওশিয়ান ওয়েভ এনার্জি, ঠিক আছে। তো এই এতগুলো এনার্জি রিসোর্সেস আমরা ভাগ করতে পারি অরিজিনের বেসে, ঠিক আছে। তো এইগুলোর সম্বন্ধে তোমরা সবাই একটু করে শর্ট নোট, তোমাদের কাছে যদি বুক থেকে থাকে বুক দেখে, বা তোমার কাছে যদি নর্মাল তুমি যদি গুগল থেকেও তুমি যদি এগুলোর সম্বন্ধে সার্চ করো, তো সার্চ করে ছোটো ছোটো শর্ট নোট বানিয়ে নিও, ঠিক আছে। এটা একটা তোমাদের একটা ছোটো আমি কথা বলে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো আর মেরিট অ্যান্ড ডিমেরিট অফ নন কনভেনশিয়াল এনার্জি, ঠিক আছে। নন কনভেনশিয়াল এনার্জির অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এক প্রকারে তুমি বলতে পারো এটাকে, ঠিক আছে। তো দেখো আমি এবারে একটা একটা করে তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে মেরিট, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো কি মেরিট, তারপরে আমরা পড়বো ডিমেরিট, ঠিক আছে। তো দেখো মেরিটে আমাদের কী কী আছে, প্রথমে আছে দেখো নন কনভেনশনাল রিসোর্সেস আর অ্যাভেলেবেল ইন নেচার ফ্রি অফ কস্ট, ঠিক আছে। অবশ্যই নন কনভেনশনাল এনার্জি রিসোর্স আমরা নেচারে অবশ্যই একদম ফ্রি অফ কস্টে পাই, যেমন আমাদের সূর্যের আলো অবশ্যই আমরা ফ্রি অফ কস্ট পাই, উইন্ড আমাদের বাতাস অবশ্যই আমরা ফ্রিতে পাই, ঠিক আছে। তো এই জন্যই আমাদের যে নন কনভেনশনাল রিসোর্সগুলো আছে সেগুলোর কস্ট, আমাদের যেই কাঁচামালের কস্টটা হয় সেটা খুবই কম হয়, ঠিক আছে। কিন্তু মেনটেন্যান্স কস্ট অনেক বেশি হয়, কিন্তু তোমাদের ওই যে কাঁচামালের কস্টটা হয়, যেমন ধরো কনভেনশনাল এনার্জিতে কী হয়, কয়লাটা থাকে,
কয়লা ট্রান্সপোর্টেশনের একটা টাকা থাকে, কয়লাটা একটা জায়গা থেকে কেনে সেটার একটা টাকা থাকে। তো কস্টটা যেই কাঁচামালের কস্টটা থাকে সেটা বেড়ে যায়, কিন্তু নন কনভেনশনাল রিসোর্সের ক্ষেত্রে সেটা অনেকটাই কম মানে কস্ট হয়, আর ম্যাক্সিমাম তো ফ্রি হয়, সেটাকে চেঞ্জ করার জন্য কিছু কস্ট লাগে, তবে ম্যাক্স টু ম্যাক্স ফ্রি হয়, ঠিক আছে। নেক্সট দেখো মেরিট আমাদের কি আছে, দ্য প্রডিউস দিস প্রডিউস নো অর ভেরি লিটিল পলিউশন দাস বাই অ্যান্ড লার্জ, ঠিক আছে, দে আর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ঠিক আছে। তো এইসব যে রিসোর্সেস এনার্জি রিসোর্সেসগুলো আছে এগুলা একদম নায়ের বরাবরই মানে পলিউশন স্প্রেড করে বা একদম করেই না, ঠিক আছে। এই জন্য এইসব এনার্জিগুলো হয় এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ঠিক আছে, এইসব এনার্জিগুলো হয় এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। নেক্সট দেখো 3 নম্বর পয়েন্টে কি আছে, দে আর ইনহেক্সটিবল, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে দেখো কি আছে, দে হ্যাভ লো জেস্টেশন পিরিয়ড, ঠিক আছে। মেরিট এগুলো হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ডিমেরিটগুলো দেখবো কী কী ডিমেরিট আছে। দেখো ডিমেরিটে প্রথমে যেটা আছে, ইন জেনারেল দ্য এনার্জি ইজ অ্যাভেলেবেল ইন ডিলিউট ফ্রম দিস সোর্সেস, ঠিক আছে। এইসব সোর্সগুলোতে যে আমাদের এনার্জি ফর্মটা থাকে সেটা ডিলিউট অবস্থায় থাকে, ঠিক আছে। তো এটা একটা সব থেকে বড় আমাদের ডিমেরিট, ঠিক আছে, আমাদের হচ্ছে নন কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট দেখো কি আছে, সেকেন্ড পয়েন্ট আছে টাফ অ্যাভেলেবেল ফ্রিলি ইন নেচার, দ্য কস্ট অফ হ্যারেসিং এনার্জি ফ্রম নন কনভেনশনাল রিসোর্সেস ইজ জেনারেলি হাই, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট দেখো কি আছে এখানে, অ্যাভেলেবিলিটি ইজ আনসার্টেন, দ্য এনার্জি ফ্লো ডিপেন্ডস অন ভেরিয়াস ন্যাচারাল ফেনোমেনা বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। দেখো ন্যাচারাল এনার্জি মানে পুরোটাই নেচারের উপর ডিপেন্ড করছে, তুমি কখন বাতাস পাবে, কোন সময় বাতাসের গতিবেগ বেশি হবে সেটা পুরোটাই নেচারের উপর ডিপেন্ড করবে, এখানে কোনো হিউম্যান কন্ট্রোল নেই, ঠিক আছে। তাই অনেক সময় এখান থেকে এনার্জি পেতে অনেক সময় অসুবিধা হয়, ঠিক আছে। এটা একটা খুবই বড় ডিমেরিট আমাদের নন কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে, ঠিক আছে। ডিফিকাল্টি ইন ট্রান্সপোর্টিং সাচ ফর্ম অফ এনার্জি, ঠিক আছে, এইসব এনার্জির ফর্মগুলোকে ট্রান্সপোর্টিং করতে অনেক রকম ডিফিকাল্টির সম্মুখীন হতে হয়, ঠিক আছে। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ডিমেরিটগুলো তোমাদের পড়লেই হবে, তোমাদের কাছে যদি অন্য কোনো ডিমেরিট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। নেক্সটে দেখো খুবই একটা বড় পয়েন্ট, ঠিক আছে, ডিফারেন্ট রিনিউয়েবল রিসোর্সেস অফ এনার্জি উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান কনটেক্সট। আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে কোন কোন রিনিউয়েবল সোর্সেসগুলোকে আমরা প্রায়োরিটি দিতে পারি বা যেগুলো আমাদের লার্জ স্কেলে আমরা ইউজ করতে পারি, সেই এবারে এনার্জিগুলো সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিই, এখানে যে এনার্জি রিসোর্সেসগুলোর কথা আমি বলবো সেই সব পাওয়ার প্ল্যান্টগুলো আমাদের ভারতবর্ষে কোন কোন জায়গায় অবস্থিত আছে সেই জায়গার নামগুলো অবশ্যই তোমরা একটা হচ্ছে খাতায় লিখে নেবে, ঠিক আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমি এই নোটটাতে করিনি, বাট এটা তোমরা নিজেরা বাড়িতে করবে, এটা তোমাদের একটা হোম টাস্ক বলে ধরে নিতে পারো, ঠিক আছে। তো দেখো ইন্ডিয়ান কনটেক্সটে ডিফারেন্ট রিনিউয়েবল রিসোর্সের মধ্যে হচ্ছে সবার প্রথমে হচ্ছে উইন্ড এনার্জি, ঠিক আছে। উইন্ড এনার্জি সম্বন্ধে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আমি এখানে ছোটো ছোটো শর্ট নোটগুলো করাইনি, বাদ বাকি তোমরা এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। সেকেন্ডে দেখো আছে সোলার এনার্জি, তারপরে আছে দেখো বায়োমাস এনার্জি, তারপরে আছে স্মল হাইড্রো রিসোর্সেস, জিওথার্মাল এনার্জি, ওশিয়ান টাইডাল এনার্জি। এই মাত্র 6টা আমাদের এনার্জি রিসোর্সেস ইন্ডিয়ান কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। আর এই এনার্জি রিসোর্সেসগুলোর দিয়ে আমরা হচ্ছে কোন কোন জায়গায় তোমাদের হচ্ছে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিও, এবং কোন কোন জায়গায় এই জিনিসগুলো অবস্থিত আছে সেই জিনিসগুলো একটু দেখে নিও, ঠিক আছে। কোন জায়গায় প্রথম তৈরি হয়েছে এই জিনিসগুলো এক্সামে শর্ট কোশ্চেনে, সেমিস্টার এক্সাম বলো কোনো কম্পিটিটিভ এক্সাম বলো সব জায়গায় জিজ্ঞেস করে, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লাসটা আজকে খুবই ভালো লেগেছে, ঠিক আছে। প্রথম ক্লাস হলে অবশ্যই আমি একটু কমেন্টে জানিও, একটু মোটিভেট করো, ঠিক আছে। মোটিভেট হলে আমার একটু ক্লাসগুলো করাতে একটু নিজেরও একটু ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।